আচ্ছা, আজকে আমরা করব অ্যাডিয়াবেটিক, তার মানে রয় হস্যু দয় ধয় তয়াকার পর রুদ্ধতাপ ও আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া। ওকে, অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, তার জন্য প্রথমে আমাকে জানতে হবে যে আইসোথার্মাল প্রসেস আমরা কাকে বলবো। ওকে, আইসোথার্মাল প্রসেস, দেখো মনে করো যে তোমাকে একটা কন্টেইনার দেওয়া হয়েছে, যে বস্তুটা তোমায় দেওয়া হয়েছে এর মধ্যে মনে করো তুমি একটা গ্যাসকে কোনো একটা অবস্থায় রেখে দিয়েছো, ঠিক আছে? যেখানে তুমি রেখেছো সেই জায়গাটা নিচ থেকে হাইট h1 উপরে। মনে করো এর মধ্যে কিছু একটা ভরের এবং কিছু একটা আয়তনের গ্যাস আছে। আচ্ছা, তুমি কি করলে? তুমি এর উপরে সামান্য সামান্য করে তাপ প্রয়োগ করলে। কি করলে? এর উপরে অল্প অল্প করে তাপ প্রয়োগ করলে। আচ্ছা, তাহলে এর মধ্যে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এর উষ্ণতা তো বাড়ার কথা। যদি এর মধ্যে তাপ প্রয়োগ করি তাহলে কি হওয়ার কথা? এর উষ্ণতা বাড়ার কথা। যথারীতি যখন আমি এর উপরে তাপ প্রয়োগ করব, ধরে নেব যে খুব অল্প সময়ের মধ্যে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এর উষ্ণতা খুব অল্প বাড়বে। খুব অল্প সময় যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এর উষ্ণতা খুব অল্প বাড়বে। আচ্ছা, আমি কি করলাম যে এখানে যখন আমি তাপ প্রয়োগ করলাম, খুব অল্প পরিমাণ তাপ যদি এর বাড়াতে চাই, ডিটি যদি বাড়াতে চাই, তাহলে আমি দেখা গেল খুব অল্প পরিমাণ তাপ ডিকিউ তাপ প্রয়োগ করেছি। তাহলে এই h1 হাইটেই যদি ও থাকতো তাহলে ওর এখানের যে উষ্ণতা টি, তার থেকে টি প্লাস ডিটি এই উষ্ণতার বৃদ্ধি হতো। কিন্তু আমি কি করলাম যে ওর এই উষ্ণতা বৃদ্ধিটাকে করতে দিলাম না। তার বিনিময়ে কি করলাম? তার বিনিময়ে ওর যে পিস্টনটা এখানে আছে এইটাকে আমি একটা বাইরের যে চাপ, বাইরের যে বায়ুমণ্ডলের চাপ, তার বিরুদ্ধে একে কাজ করার একটা সুযোগ করে দিলাম। তার মানে কি? এর যে আয়তন আছে এখানে, সেই আয়তনটা এখানে ধ্রুবক থাকলো না। পরিষ্কার? তার মানে এর যে আয়তন এখানে ভি আছে, সেই আয়তনটা পরিবর্তন হয়ে একটা নতুন আয়তনে গিয়ে পৌঁছালো। পরিষ্কার? তার মানে এই আগের আয়তনটা আমি আর রাখতে দিলাম না। মনে করলাম যে এখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম ডিএইচ উঠেছে। আচ্ছা, যদি এর ক্ষেত্রফল এ হয় তাহলে এই ক্ষেত্রফলটাও নিশ্চয়ই এ। তাহলে ও কতটা আয়তন বৃদ্ধি করেছে? নিশ্চয়ই এইখান থেকে এতটুকু আয়তন বৃদ্ধি করেছে। তার মানে ওর আয়তন বৃদ্ধি যদি আমি ডিভি দিয়ে লিখি তাহলে ডিভি সমান সমান লিখতে পারি এ ইন্টু ডিএইচ। তার মানে আমি কি করলাম? আমি প্রথমে ওকে খুব অল্প পরিমাণ তাপ ডিকিউ দিয়েছি। এই যে খুব অল্প পরিমাণ তাপ ডিকিউ দিয়েছি, এই তাপ শক্তির জন্য ওর উষ্ণতার বৃদ্ধি হওয়ার কথা। যদি ওর আয়তনের পরিবর্তন না হতো তাহলে ওর উষ্ণতা বৃদ্ধি হতো। কিন্তু আমি কি করলাম? ওর আয়তনের পরিবর্তন করার একটা সুযোগ করে দিলাম। যথারীতি ওর উষ্ণতা আর বৃদ্ধি হলো না এবং খুব অল্প পরিমাণ তাপ সঞ্চালন করে আমি খুব অল্প পরিমাণ আয়তনের বৃদ্ধি করলাম। এবার আমরা কি জানি? আমরা জানি যে যদি একটা বস্তুর কোনো আয়তনের বৃদ্ধি হয়, সেটাকে যদি আমি চাপ দিয়ে গুণ করি তাহলে আমি কার্য পাই। পরিষ্কার? তার মানে কার্য বা ওয়ার্ক ডান ইকুয়ালস টু পি ইন্টু ডিভি।
পরিষ্কার হলো আমার কথাটা? তার মানে আমি যখন ওকে ডিকিউ শক্তি দিলাম, ও তখন পি ইন্টু ডিভি সমান কাজ করলো। বোঝা যাচ্ছে কথাটা? এই প্রক্রিয়ায় দেখ, ঠিক যতটা শক্তি দিলাম ততটা শক্তি কাজে রূপান্তরিত হলো। তাহলে কি ওর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হলো? বুঝতে পেরেছিস কথাটা? তার মানে কোনো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কাজ হবে, কিন্তু সেই পদ্ধতিতে ওর ধীরে ধীরে কাজটা হবে, এতটাই ধীরে ধীরে হবে যাতে ওর মধ্যে তাপের সঞ্চালনের সাথে উষ্ণতার হ্রাসটাও একইভাবে হয়। তাতে কি হবে, যতটা তাপ যাবে ঠিক ততটাই যদি কার্য হয়, তাহলে আর উষ্ণতার বৃদ্ধি হবে না। তাহলে এই মতো অবস্থায় যদি উষ্ণতার বৃদ্ধি না হয়, তার মানে নিশ্চয়ই ডিটি সমান সমান 0। এই যে পদ্ধতি যেখানে উষ্ণতার বৃদ্ধি হয় না বা ডিটি সমান সমান 0, এটাকে আমরা বলবো আইসোথার্মাল। এটাকে আমরা বলবো আইসোথার্মাল বা সমোষ্ণ প্রক্রিয়া। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, দেখ, তাহলে সমোষ্ণ প্রক্রিয়া হতে গেলে আমাকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে যেখান থেকে তাপটা গ্রহণ করা হবে, এইটাই নিশ্চয়ই কন্ডাক্টিং বা এমন বস্তু যে তাপ সঞ্চালন করতে পারে, এরকম বস্তুর আমার প্রয়োজন। তার মানে যেখান থেকে হিটটা রিসিভ করব সেটা একটা কন্ডাক্টিং বস্তু হতে পারে, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যে তাপ সঞ্চালন করতে পারে। পরিষ্কার? এবং দ্বিতীয় জিনিস যেটা মাথায় রাখতে হবে যে এর আয়তনের বৃদ্ধি হবে। তার মানে এই যে বস্তুটা, যে গ্যাসটা এর মধ্যে রেখেছি, তাকে কাজ করার একটা সুযোগ করে দিতে হবে। মানে আমি মনে করলাম যে একটা প্রেসার কুকারের মধ্যে রেখে আমি সমোষ্ণ প্রক্রিয়া করব, সেটা সম্ভব নয়। কারণ প্রেসার কুকারের কোনো কাজ করার অবকাশ নেই, কারণ ওখানে কোনো আয়তনের বৃদ্ধি হচ্ছে না। আর থার্মোডাইনামিক্সে বা তাপগতিবিদ্যায় আমরা এটা মাথায় রাখবো যে যদি আয়তনের বৃদ্ধি হয় তবেই কাজ হবে, আয়তনের বৃদ্ধি ছাড়া কাজকে আমি কনসিডার করব না। আমার কথা বোঝা গেল? কোনো ডাউট আছে? আচ্ছা, তোমরা এটা একটু লিখে নাও। আচ্ছা, এবার মনে করো দুটো পদ্ধতি একটু দেখব। প্রথম পদ্ধতিতে আমি কি করছি, মনে করো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আমার এখানে একটা বস্তুকে নিয়ে আমি কাজ করছি। এটা আমার দ্বিতীয় পদ্ধতি। এখানে আমি আরেকটা বস্তুকে নিয়ে কাজ করছি, একই দুখানা বস্তুকে নিয়ে আমি কাজ করছি। ওকে, আচ্ছা, এদের সব গুণ এক, কিন্তু কি হয়েছে যে প্রথম বস্তুটার ক্ষেত্রে ধরে নাও তার আয়তন 100 সেন্টিমিটার কিউব। পরিষ্কার? ধরে নিচ্ছি প্রথমটার আয়তন কত? 100 সেন্টিমিটার কিউব। আমি কি করলাম যে এই বস্তুটার উপরে আমি আরেকটু কিছু ওজন চাপিয়ে দিয়েছি। তার মানে আমি কি করেছি যে এটার উপরে আমি কিছু ওজন চাপিয়ে দিয়েছি। তো যদি ওজন চাপাই কি হবে? কিছু ভর চাপালে তার ওজনের জন্য নিশ্চয়ই নিচের দিকে নেমে আসবে, তাই না? তাহলে ও এখান থেকে কি করবে? নিশ্চয়ই নিচের দিকে নেমে আসবে। আমি মনে করছি যে পদ্ধতিতে আমি করেছি তাতে এই যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো সুপরিবাহী নয়, সেই দেওয়ালগুলো কুপরিবাহী। তার মানে এখানে কোনো তাপের আদান প্রদান হওয়া সম্ভব নয়। এবার তাহলে নিশ্চয়ই ও একটুখানি নেমে আসবে। পরিষ্কার? এর আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব, ধরলাম তাপমাত্রা ছিল 350 কেলভিন সাপোজ। ঠিক আছে? যখন এর উপরে আমি কিছু ওজন চাপালাম, তার মানে আমি গ্যাসের ওপরে কাজ করলাম না গ্যাসকে কাজ করতে দিলাম? কি করলাম?
গ্যাসের উপরে কাজ করলাম, রাইট? তার মানে আমি কি করলাম এই ক্ষেত্রে? গ্যাসের উপরে কাজ করলাম। তাহলে গ্যাসের উপরে যখন কাজ করব তার আয়তন কমে আসবে, তার মানে নিশ্চয়ই সেই কাজটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হিসেবে সঞ্চিত হবে। আর যে কোনো অভ্যন্তরীণ শক্তির সঞ্চয় মানেই তার তাপমাত্রার বৃদ্ধি। পরিষ্কার? তাহলে এখানে এর আয়তন 100 সেন্টিমিটার কিউব থেকে ধরি 80 সেন্টিমিটার কিউব হলো, আর তাপমাত্রা তার কি হবে? বাড়বে। এখানে যদি 350 কেলভিন থাকে হয়তো 360 কেলভিন হলো, ফর এক্সাম্পল। পরিষ্কার? তাহলে আমি কি করছি? আমি এখানে এটাকে সংকোচন করছি। বোঝা গেল কথাটা? কিন্তু আমি একটু আগেই বললাম যে আমি সমষ্ণ সংকোচন করতে চাই, আইসোথার্মাল কম্প্রেশন। যদি সমষ্ণ সংকোচন করতে চাই তার মানে এখানে কি করব? তার মানে এইখানে আমি একে তাপ দেব। পরিষ্কার? যখন একে আমি তাপ দেব তখন তাপ দিতে গেলে আমার এরকম একটা অবজেক্ট দরকার বা কন্টেইনার দরকার যেখান থেকে হিট ট্রান্সফার হতে পারে। তার মানে আমার একটা নিশ্চয়ই এই জায়গায় একটা সুপরিবাহীর প্রয়োজন। পরিষ্কার? তাহলে আমি কি করলাম? আমি এখানে একটা সুপরিবাহীকে ব্যবহার করে একে একটু করে তাপ এখান থেকে সঞ্চালন করলাম। যেই তাপটা সঞ্চালন করব তাহলে এখান থেকে এর যে উষ্ণতার বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধিটা বাড়বে বা কমবে? দেখো, যদি আমার পারিপার্শ্বিক অবস্থা এমন থাকে যে এর ভেতরের যে উষ্ণতা তার থেকে বাইরের উষ্ণতা কম, তাহলে নিশ্চয়ই ভেতর থেকে বাইরে তাপ বেরিয়ে আসবে। তার মানে এখানে নিশ্চয়ই আমি হিট দিচ্ছি না, হিট ওখান থেকে বার করে আনছি। তার মানে এখান থেকে ধীরে ধীরে তাপ বেরিয়ে আসবে। পরিষ্কার হলো কথাটা? যদি এখান থেকে তাপ বেরিয়ে আসে তার মানে নিশ্চয়ই আমার যে আয়তন সেই আয়তন এখানে 80 সেন্টিমিটার কিউবই থাকবে, এবং পারিপার্শ্বিক উষ্ণতার সাথে ওর প্রথমের যে তাপ 350 কেলভিন সেই 350 কেলভিনই হয়ে যাবে। বোঝা গেল? তার মানে আমি এখানে কি বুঝতে পারলাম যে যদি আমি কোনো বস্তুর উপরে কোনো ওজন দিই তাহলে এই পিস্টনটা একটা কাজ করবে সেই গ্যাসের উপরে। পিস্টনটা যদি গ্যাসের উপরে কাজ করে তাহলে ওর তাপমাত্রার বৃদ্ধি হবে, এবং যদি আমি এখানে এমন একটা দেওয়াল ব্যবহার করি যেখান থেকে তাপমাত্রা বেরিয়ে যেতে পারে, মানে তাপ বেরিয়ে যেতে পারে, তাহলে যে তাপমাত্রার বৃদ্ধি হয়েছিল 10 কেলভিন সেটা আবার বাইরে বেরিয়ে কমে যাবে। বোঝা গেল? এবং এই পদ্ধতিটা যদি আমি ধীরে ধীরে করতে থাকি তাহলে গ্যাসের আয়তন ধীরে ধীরে কমতে থাকবে, এবং এখানে যেমন 80 সেন্টিমিটার কিউব হলো একবারে, সেটা না করে যদি 100 থেকে 99, 99 থেকে 98 এরকম অল্প অল্প করে পরিবর্তন করতাম তাহলে নিশ্চয়ই যে পদ্ধতিতে আমার সংকোচন হতো সেটাকে আমরা বলবো আইসোথার্মাল কম্প্রেশন বা সমষ্ণ সংকোচন। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আইসোথার্মাল কম্প্রেশন। এটাকে আমরা বলবো আইসোথার্মাল কম্প্রেশন বা সমষ্ণ সংকোচন। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল এইটুকুনি? আচ্ছা, নেক্সট হচ্ছে, দেখো আমার এখানে এই একই একটা সিলিন্ডার রাখা আছে। ওকে, আমি এটার ক্ষেত্রে কি করলাম? এটার ক্ষেত্রেও যথারীতি এইখানটায় একটা 100 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাস রাখা আছে। ওকে, এবং মনে করি এটাও 350 কেলভিনেই রাখা আছে। পরিষ্কার? আচ্ছা, আমি কি করলাম? আমি এটাকে মনে করলাম এর উপরে কিছু ওজন ছিল, আমি এখান থেকে একটা ওজনকে বার করে নিলাম। তাহলে যদি ওজনকে বার করে নিই তাহলে এই গ্যাসের উপরে যে চাপ কাজ করছিল সেটা বেশি নাকি গ্যাসের ভেতরের চাপ বেশি হবে? গ্যাসের ভেতরের চাপ বেশি হবে। তাহলে গ্যাসের যদি ভেতরের চাপ বেশি হয় তার মানে ও নিশ্চয়ই এখান থেকে একটা বল প্রয়োগ করে বাইরের চাপের বিরুদ্ধে কাজ করতে চাইবে। তার মানে নিশ্চয়ই এই যে পিস্টনটা এখানে আছে এ একটু হলেও উঠতে চাইবে। তার মানে কি হবে? সেই ক্ষেত্রে
কি দেখতে পাবো আমরা, যে যে পিস্টনটা আছে সে এখান থেকে একটু হলেও উঠতে চাইবে। পরিষ্কার? তার মানে পিস্টনটা বাইরের চাপের বিরুদ্ধে কাজ করলো। শক্তি কোথায় পেলো কাজ করার? তার মানে নিশ্চয়ই ওর অভ্যন্তরীণ যে শক্তি আছে সেই শক্তিকে ব্যবহার করে সেখান থেকে সে কাজটা করেছে। বোঝা গেল কথাটা? তার মানে অভ্যন্তরীণ শক্তির খরচা করে সে কাজটা করেছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি কমেছে। আমি আগেই বলেছি অভ্যন্তরীণ শক্তি কমা মানে উষ্ণতাও তার কি হবে? কমবে। তখন দ্য টেম্পারেচার উইল ফল উইথ দ্য লস অফ ইন্টারনাল এনার্জি। দ্যাট মিনস যে ওর যদি 100 সেন্টিমিটার কিউব থেকে এখানে 120 সেন্টিমিটার কিউব হয়, তাহলে ওর টেম্পারেচার 350 থেকে সাপোজ 340 কেলভিন হলো। পরিষ্কার? এবং এই যে প্রসিডিওরটা হয়েছে, এখানে ধরে নিচ্ছি ওর চতুর্দিকের যে দেওয়ালটা রয়েছে সেটা কোনো হিট ফ্লোকে অ্যালাউ করে না, বা সেটা একটা কুপরিবাহী। পরিষ্কার? আচ্ছা, এবার কি করলাম, এবার একে এমন একটা তাপ দেয়া গেল যাতে ওর এইটা সুপরিবাহী ভেবে এখান থেকে ও তাপ রিসিভ করতে পারে। যদি ও তাপ রিসিভ করতে পারে, বাইরের টেম্পারেচার তো 350 কেলভিন, তার মানে নিশ্চয়ই ও ভেতরের তাপমাত্রা বা উষ্ণতাও 350 কেলভিন করতে চাইবে। তার মানে ও কি করবে, ও ধীরে ধীরে এখান থেকে একটু করে তাপ গ্রহণ করবে। কিন্তু ওর আয়তন যেটা বেড়ে আছে সেই আয়তনটা কি কমে যাবে? তা নয়, আয়তন যা আছে, আয়তন বেড়ে যা হয়েছে সেটাই আয়তন থাকবে। তার মানে ওর আয়তন যেটা বেড়ে 120 সেন্টিমিটার কিউব ছিল সেটাই থাকবে। শুধু কি হবে, ওর উষ্ণতা যে 350 থেকে 340 হয়েছিল সেটা আবার বেড়ে 350 কেলভিন হয়ে যাবে, কারণ এখান থেকে ও তাপ গ্রহণ করবে। পরিষ্কার? তাহলে এই পদ্ধতিতে দেখ কি হচ্ছে, ওর আয়তনের বৃদ্ধি হচ্ছে, কিন্তু বাইরে থেকে তাপ গ্রহণ করার জন্য ওর উষ্ণতার বৃদ্ধি হচ্ছে না। এই ধরনের পদ্ধতিকে আমি বলবো আইসোথার্মাল এক্সপ্যানশন বা সমুষ্ণ প্রসারণ। আইসোথার্মাল এক্সপ্যানশন বা এটাকে বলবো সমুষ্ণ প্রসারণ। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমি দুটো জিনিস জানলাম। একটা জানলাম যে যদি আইসোথার্মাল কম্প্রেশন হয় বা সমুষ্ণ সংকোচন হয়, তাহলে কিভাবে সমুষ্ণ সংকোচন হয়। যদি আইসোথার্মাল এক্সপ্যানশন হয় বা সমুষ্ণ প্রসারণ হয় তাহলে কিভাবে হয়। দুটো ক্ষেত্রেই প্রথম যে গল্প দুটো বললাম সেটা হচ্ছে, যেটাই হোক না কেন এই পদ্ধতিটা খুব ধীরে ধীরে হতে হবে এবং যে বস্তুটা বাইরে থাকবে তার তাপগ্রাহিতা বেশি হতে হবে, কারণ এর মধ্যে যদি সামান্য তাপের পরিবর্তন হয় তাহলে সেটা যাতে ঢুকতে পারে বা বেরোতে পারে বাইরে, এটা লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? কোনো ডাউট আছে? একটু লিখে নাও। চলো এইবার আমরা একই টাইপের একটা এক্সাম্পল করব, কিন্তু আমরা দেখব যে রুদ্ধতাপ প্রক্রিয়া কি। একটু দেখব রুদ্ধতাপ প্রক্রিয়া। মনে করো তোমাকে যে কোনো একটা বস্তু দেয়া হয়েছে, কেমন? ভালো করে খেয়াল রাখবে কি বলছি। এই বস্তুটার বাইরের সমস্ত দেওয়ালগুলি কুপরিবাহী, তার মানে কোনো অবস্থাতেই এর মধ্যে কোনো রকম তাপ ঢুকতে পারবে না এবং এর মধ্যে থেকে কোনো রকম তাপ বেরোতে পারবে না। তার মানে সম্পূর্ণভাবে কি, এটা হিট থেকে ডিভাইড বা এর মধ্যে কোনো শক্তির আদান প্রদান সম্ভব নয়। বোঝা গেল? আচ্ছা, এই মতো অবস্থায় এর উপরে একটা পিস্টন আছে, যে পিস্টনটা খুব স্বাভাবিকভাবে নড়নচড়ন করতে পারে, কিন্তু সেই পিস্টনটাও সম্পূর্ণভাবে কুপরিবাহী। পরিষ্কার? তাহলে এরকম একটা অবস্থা যেখানে আমার যে চোঙটাকে আমি নিয়েছি বা সিলিন্ডারটাকে নিয়েছি তার প্রত্যেকটা পার্টই হচ্ছে একটা ব্যাড কন্ডাক্টর। ওকে, এই মতো অবস্থায় আমি কি করলাম, মনে করি যে এই যে আয়তনটা আছে
ধরলাম এটা এইচ হাইট উপরে আছে, একে কোনো কারণে আমি চেপে দিলাম। কি করলাম? চেপে দিলাম। একটু আগেই যেমন দেখলাম যে তাহলে একে যদি আমি চেপে দিই, নিশ্চয়ই এর একটা আয়তনের হ্রাস ঘটবে। যখনই আয়তনের হ্রাস ঘটবে তার মানে নিশ্চয়ই এর উপরেই কার্য হবে। তাহলে যদি এর উপরে কার্য হয়, একটু আগে দেখলাম যে তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হবে, তার মানে তার উষ্ণতার কি হবে? বৃদ্ধি হবে। এই যে পদ্ধতি, যেখানে এর যে উষ্ণতা থাকবে তার থেকে তার উষ্ণতার বৃদ্ধি হবে, কিন্তু বৃদ্ধি করতে গিয়ে আমি কোনো তাপের ব্যবহার করলাম না, আমি শুধু কাজ করে উষ্ণতার বৃদ্ধি করলাম। বা যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে এ কাজ করে উষ্ণতা হ্রাস করলো, মানে গ্যাসটি কাজ করে উষ্ণতা হ্রাস করলো, এই ধরনের পদ্ধতিকে আমি বলবো রুদ্ধতাপ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে এটি একটি পুরোটাই কুপরিবাহী দিয়ে তৈরি হতে হবে। বোঝা গেল? তাহলে প্রথম জিনিস মাথায় রাখতে হবে কুপরিবাহী। পরিষ্কার? দ্বিতীয় জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে যদি মনে করো যে একটা বস্তু পারফেক্ট কুপরিবাহী নয়, পারফেক্ট ইনসুলেটর তো হয় না, তাহলে যদি কেউ পারফেক্ট কুপরিবাহী না হয় তাহলে আমি কি করে রুদ্ধতাপ প্রক্রিয়া করব? তার পদ্ধতি হচ্ছে, যদি কোনো বস্তু পারফেক্ট কুপরিবাহী না হয় তাহলে যদি আমি পদ্ধতিটা খুব তাড়াতাড়ি করি বা খুব ফাস্ট করি, তাহলে তাপ সঞ্চালন হওয়ার সময় যদি না দিই তাহলে তাপ সঞ্চালন হবে না। তাহলে আমি কি করব? আমি খুব ফাস্ট প্রক্রিয়া করব, ভেরি ফাস্ট করব। তাহলে ভেরি ফাস্ট করলে হঠাৎ করে যদি ওকে এক্সপ্যান্ড করাই বা হঠাৎ করে যদি ওকে কন্ট্রাক্ট করাই, তাহলে কি ওর তাপ সঞ্চালন হওয়া সম্ভব না তাহলে ওর মধ্যে? তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমি একটা রুদ্ধতাপ প্রক্রিয়া দেখতে পাবো। কখনো তোমরা দেখেছো যে বাইকের টায়ার বাস্ট করছে? দেখেছো? তাহলে বাইকের টায়ার বাস্ট করলে দেখবি তার পাশে ছোট ছোট ওয়াটার ড্রপলেট বা জলের বিন্দুকণা পড়ে থাকে। খেয়াল করলে দেখা যাবে টায়ার বাস্ট করলে রিমের পাশে পড়ে থাকে। তার কারণ হচ্ছে টায়ারের মধ্যে ও খুব এক্সট্রিম চাপে ছিল, হঠাৎ করে বাস্ট করেছে, মানে কি হঠাৎ করে ওর ভলিউম বেড়ে গেছে, হঠাৎ করে এক্সপ্যানশন হয়েছে। হঠাৎ করে এক্সপ্যানশন মানে কি টায়ারের মধ্যে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটাই তো এক্সপ্যানশন করিয়েছে। তাহলে ওর নিশ্চয়ই উষ্ণতা কমে যাবে, এবং হঠাৎ করে উষ্ণতা কমায় চারিপাশের যে জলবায়ু রয়েছে, মানে জল ওয়াটার ড্রপলেটস বা ওয়াটার ভেপার রয়েছে, সেগুলো কনডেন্স করে ওয়াটার ফর্ম হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে আমার রুদ্ধতা প্রক্রিয়া। তাহলে দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পদ্ধতিটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। পদ্ধতিটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? দুটো জিনিস বোঝা গেছে? লিখে নাও। এখন দেখো আমরা ঠিক আগের মতো দুটো অবস্থা দেখব। প্রথম, সাপোজ আমি ঠিক আগের মতো একটা সবুজ চোঙকে নিলাম। কি করলাম যে এই সবুজ চোঙটাকে আমি এর উপরে কোনো একটা ওজন আমি এর উপরে চাপিয়ে দিলাম। সাপোজ দুটো ওজন ছিল, আমি কি করলাম এর উপরে আরও একটা তিনটে ওজন চাপিয়ে দিলাম। তাহলে যথারীতি যদি আমি এর উপরে তিনটে ওজন চাপাই, তার মানে নিশ্চয়ই এর আয়তনের পরিবর্তন হবে, এবং এর আয়তন কি হবে? নিশ্চয়ই এর আয়তন কমে যাবে। কমে মনে করো এর আয়তন হলো এই। তাহলে ধরো এর আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব, তারপরে এর আয়তন কমে সাপোজ হয়ে গেল 70 সেন্টিমিটার কিউব। পরিষ্কার? এর সমস্ত যে দেয়ালগুলোকে আমি কল্পনা করেছি এদের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন পসিবল নয়। তার মানে নিশ্চয়ই এর আয়তন যখন কমে গেল, তাহলে এর যদি টেম্পারেচার 350 কেলভিন হয়, বাইরের টেম্পারেচার যদি 350 কেলভিন হয়, তাহলে এর টেম্পারেচার নিশ্চয়ই বেড়ে হয়তো 380 কেলভিন হয়ে গেল, কিন্তু তখনও বাইরের টেম্পারেচার 350 কেলভিনই রয়ে গেল। তাহলে আমি কি দেখতে পারলাম? যে আমি এখানে এর আয়তনের হ্রাস ঘটালাম, এবং আয়তনের হ্রাস ঘটানোর সাথে সাথে এর উষ্ণতার বৃদ্ধিও আমি দেখতে পেলাম। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, নেক্সট কেসে দেখো, মনে করো যে আমি আরেকটা চোঙ নিলাম লাল, এবং এইখানেও আমি একই কাজ করলাম। কি করলাম আমি এখানটায়?
যে এইখানটাতে ওর সাপোজ 3খানা মাস ছিল, 3খানা ভর ছিল, আমি এখান থেকে একটা ভরকে বার করে দিলাম। পরিষ্কার? তাহলে যদি এখান থেকে একটা ভরকে বার করে দিই, তাও নিশ্চয়ই বাইরের চাপের থেকে ভেতরের চাপ বেশি হবে, তাহলে ও কাজ করবে। তার মানে ও নিশ্চয়ই ওর অভ্যন্তরীণ শক্তি খরচা করে কাজ করবে। আগেই বলেছি অভ্যন্তরীণ শক্তির খরচা মানে উষ্ণতা হ্রাস করবে। তার মানে এই ক্ষেত্রে আমি কি দেখতে পারবো, যে ওর অভ্যন্তরীণ শক্তিও খরচা করে কি হয়েছে, ওর আয়তনের বৃদ্ধি হয়েছে। এবং এখানে যদি 100 সেন্টিমিটার কিউব আয়তন থাকে, তাহলে এখানে সাপোজ 120 সেন্টিমিটার কিউব আয়তন হয়েছে। এখানে যদি 350 কেলভিন থাকে, তাহলে এখানে কি হবে, উষ্ণতা হ্রাস করবে, দিয়ে সাপোজ 330 কেলভিন হলো। তার মানে কি, এর বাইরে যদি 350 কেলভিন থাকে, এর বাইরেও 350 কেলভিন থাকবে। তাহলে এখানে আমি কি দেখতে পেলাম, যে এখানে প্রসারণ দেখতে পেলাম। প্রথম যে পদ্ধতিটা আমরা করলাম, এটাকে বলবো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। প্রথমটাকে বলবো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন বা রুদ্ধতাপ সংকোচন, আর দ্বিতীয়টাকে বলবো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপ প্রসারণ। বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? লিখে নাও। আচ্ছা, এবার আমরা দেখব সমষ্ণ প্রক্রিয়ার কিছু প্রপার্টি। এটাকে বলে আইসোথার্মাল এক্সপ্যানশন, আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, দেখো একটু কি হচ্ছে। আচ্ছা, আইডিয়াল গ্যাস অনুযায়ী, আইডিয়াল গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে পিভি ইকুয়ালস টু এনআরটি বা মিউআরটি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যে পিভি ইকুয়ালস টু মিউ আর টি। মিউ কি? মিউ হচ্ছে নাম্বার অফ মোলস, কতগুলি মোল আছে বা মোল সংখ্যা। পরিষ্কার? এটা মোল সংখ্যা হতে পারে মিউ, বা যদি আর কে পার মোলে না দিয়ে পার গ্রামে দেয়, ভালো করে বুঝবে, যদি আর কে বা রিয়েল কস্ট কনস্ট্যান্টকে পার মোলে না দিয়ে পার গ্রামে দেয়, তাহলে মিউ কিন্তু কত গ্রাম সেটাও হতে পারে। এই জিনিসটা মাথায় রেখে দেবে, অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। যদি আর এর ভ্যালু পার মোলে দিয়ে দেয়, তাহলে আমাকে বুঝতে হবে যে যদি পার মোলে থাকে, তার মানে মিউ হচ্ছে কতগুলো নাম্বার অফ মোল। যদি আর এর ভ্যালু পার গ্রামে থাকে, তাহলে আমাকে বুঝতে হবে মিউ কত গ্রাম। পরিষ্কার? আচ্ছা, যাই হোক, আমরা কি জানি, যে পিভি ইকুয়ালস টু মিউ আর টি। তার মানে এখানে কি লিখতে পারি, যে পিভি, এটার উপরে যদি আমি কোনো একটা পরিবর্তন ঘটাই, তাহলে কি লিখবো, ডেল্টা পিভি। তাহলে ডেল্টা পিভি কি লিখবো, যে দেখো, একবার পি কনস্ট্যান্ট থেকে ভি এর উপরে কাজ করবে, একবার ভি কনস্ট্যান্ট থেকে পি এর উপরে কাজ করবে, এইভাবে ডেল্টা কাজ করে। তাহলে কি করব, পি ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা পি। বোঝা গেল? তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডেল্টা পিভি সমান সমান নিশ্চয়ই ডেল্টা কনস্ট্যান্ট, ডেল্টা ধ্রুবক। বোঝা গেল? কোনো কনস্ট্যান্টের উপরে কি কোনো পরিবর্তন হয়? কোনো ধ্রুবকের কি কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে ডেল্টা অফ এনি ধ্রুবক কি হবে, জিরো। ধর কোনো একটা বস্তু বর্তমান অবস্থায়, সাপোজ কোনো একটা বস্তু এই জায়গায় রয়েছে, 5 মিনিট পরে এসেও দেখছি সেই জায়গাতেই রয়েছে, তাহলে ওর অবস্থাটা তো ধ্রুবক। তাহলে ওর কি কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে ওর অবস্থার পরিবর্তন কত? শূন্য। তাহলে ডেল্টা অফ এনি ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে শূন্য। এটুকু বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো, যে পি ডেল্টা ভি, ভি ডেল্টা পিকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে ইকুয়ালস টু মাইনাস ভি ডেল্টা পি। তাহলে পি ডেল্টা ভি ইকুয়ালস টু মাইনাস ভি ডেল্টা পি। অর কি লিখতে পারি, দেখো, যে ডেল্টা ভি বাই ডেল্টা পি ইকুয়ালস টু মাইনাস ভি বাই পি। और লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা ভি ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। লিখতে পারি এটা।
তার মানে ডেল্টা পি বাই ডেল্টা ভি, এইটা কি? এইটা হচ্ছে স্লোপ, বা ইংলিশ বাংলায় বলে এটাকে নতি। বোঝা গেল? ইংলিশে এটাকে কি বলবো? ইংলিশে এটাকে বলবো স্লোপ, বা বাংলায় বলবো নতি। পরিষ্কার? জিনিসটাকে একটুখানি আমরা বুঝবো। আমাকে এর জন্য একটা লেখচিত্র আঁকতে হবে। কিরকম লেখচিত্র? মনে করো যে আমাকে এরকম একটা লেখচিত্র আঁকতে হচ্ছে, যে এইদিকে একটা অ্যাক্সিস আছে, এইদিকে আর একটা অ্যাক্সিস আছে। পরিষ্কার? আমরা এক্স অক্ষের দিকে প্লট করছি আয়তন বা ভলিউমকে। তাহলে এইদিকে কাকে প্লট করলাম? একে প্লট করলাম আয়তন বা ভলিউম। মনে করছি আয়তন এই দিক থেকে এইদিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে যত এইদিকে যাবে আয়তন কি হবে? বাড়বে। আচ্ছা, এইদিকে আমি প্লট করছি চাপ বা প্রেসারকে। পরিষ্কার? এখন ডেল্টা পি বাই ডেল্টা ভি, তার মানে প্রেসারের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন। বোঝা গেল? ডেল্টা পি বাই ডেল্টা ভি, এটা হচ্ছে স্লোপ বা নতি। কিন্তু দেখো এখানে ডেল্টা পি বাই ডেল্টা ভি বলা আছে মাইনাস পি বাই ভি। যদি মাইনাস পি বাই ভি হয়, এই ধরনের ইকুয়েশনের কার্ভ ঠিক এই রকম দেখতে হয়। বোঝা গেল কথাটা? এইরকম ইকুয়েশনের কার্ভ ঠিক এইরকম দেখতে হয়। স্যার তাহলে এইটা কিভাবে মিলছে? দেখো, এই কার্ভের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বিন্দুর কথা ভাবো। তাহলে এই বিন্দুতে নিশ্চয়ই আমি একটা স্পর্শক আঁকতে পারবো। এই হলো এই বিন্দুতে স্পর্শক। যে স্পর্শকটা আঁকবো তার দুটো পয়েন্ট আমি দেখব, একটা এই পয়েন্ট, পয়েন্ট 1, একটা এই পয়েন্ট, পয়েন্ট 2। পরিষ্কার? এই পয়েন্ট থেকে আমি ভি অক্ষের উপর একটা দাগ টানবো, এই পয়েন্ট থেকেও আমি ভি অক্ষের উপর একটা দাগ টানবো। তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে শুরু করেছিল, ধরলাম এটা ভি1, এখান থেকে ওর আয়তন বৃদ্ধি হয়ে এইখানে পৌঁছিয়েছে, ধরলাম এটা ভি2। তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? ভি2 মাইনাস ভি1, এটাকেই আমরা বলি ডেল্টা ভি। পরিষ্কার? কোনো ডাউট আছে? আচ্ছা, আমি কি করলাম? এই 1 থেকে প্রেসারের এখানে একটা দাগ টানলাম, 2 থেকে প্রেসারের এখানে আরেকটা দাগ টানলাম। পরিষ্কার? মনে করলাম যে প্রথম অবস্থায় এখানে প্রেসার পি1, এখানে প্রেসার পি2। আচ্ছা, কে বড়? প্রেসার পি1 বেশি না প্রেসার পি2 বেশি? পি1 বেশি। আয়তনের ক্ষেত্রে দেখো উল্টো, ভি2 বেশি, ভি1 অল্প। প্রেসারের ক্ষেত্রে পি1 বেশি, পি2 অল্প। তাহলে এখানে প্রেসারের পরিবর্তন কত? নিশ্চয়ই এইটুকু। তার মানে লিখতে পারি যে ডেল্টা পি সমান সমান পি1 মাইনাস পি2। কিন্তু দেখো, আমি যদি এর স্লোপটা করি, তাহলে এর স্লোপ কত হচ্ছে? নিশ্চয়ই এক্স অক্ষের সাথে ভাবলে এইটা হচ্ছে এর স্লোপ, এবং স্লোপটা দেখো 90 ডিগ্রির বেশি, তাই না? ট্যান 90 ডিগ্রির বেশি হলে কি পজিটিভ, ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? ঋণাত্মক, নেগেটিভ হয়। তাহলে ট্যান যদি 90 ডিগ্রির বেশি হয়, ঋণাত্মক হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে স্লোপটা কি হবে? মাইনাস হবে। তাহলে বোঝা গেল যে এই মাইনাসটার সাথে কি করে লিঙ্ক করতে পারলাম। তার মানে পজিটিভ এক্স অক্ষের সাথে আমার পিভি কার্ভের যে স্লোপটা হচ্ছে যে কোনো বিন্দুতে, সেটা হবে মাইনাস অফ পি বাই ভি হিসেবে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা আইসোথার্মাল লেখচিত্র বা আইসোথার্মাল গ্রাফ। ওকে, মনে করো এইটা কোনো একটা টেম্পারেচার T1 এ আমি দেখেছি। আমি মনে করলাম আর একটা গ্রাফ অন্য কোনো একটা টেম্পারেচার T2 তে পেয়েছি। যদি T1 এর থেকে T2 গ্রাফটা উপরে থাকে, তাহলে মাথায় রাখতে হবে যে টেম্পারেচার T2 গ্রেটার দ্যান টেম্পারেচার T1। কিন্তু দুটোর ক্ষেত্রেই আমি যে লেখচিত্রটা পেলাম, সেটাকে আমরা বলবো এটা একটা হাইপারবোলা। কি বলবো এটাকে? এটাকে বলবো এটা একটা হাইপারবোলা। হাইপারবোলার বাংলা টার্ম হচ্ছে, এটাকে বলবো পরাবৃত্ত। কি বলবো এটাকে? পরাবৃত্ত। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আইসোথার্মাল প্রক্রিয়া লিখে নাও। আচ্ছা, নেক্সট দেখো, আমি একটু আলোচনা করব রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে। এটাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, দেখো কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আমার কি কোনো
তাপের সঞ্চালন হয়? বস্তু তো কোনো তাপ গ্রহণ করে না, কারণ আমি পদ্ধতিটা এমনভাবেই করব যাতে তাপ গ্রহণ হতে দেব না বা তাপ বর্জন হতে দেব না। তার মানে থার্মোডিনামিকের প্রথম সূত্র আমাকে বলে যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি। পরিষ্কার? এটা আমাকে থার্মোডিনামিকের প্রথম সূত্র বলে। তাহলে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, এটা কোথা থেকে পাই? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স আমরা এটা পাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে তাহলে আমি কি বললাম? যে কোনো রকমের তাপের সঞ্চালন হবে না। তাহলে তাপের সঞ্চালন যদি না হয়, নিশ্চয়ই ডিকিউ সমান সমান 0, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপের সঞ্চালন হয় না। আচ্ছা দেখো, কনস্ট্যান্ট ভলিউমে যদি কোনো একটা বস্তুর তাপের বৃদ্ধি হয়, তার মানে তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হচ্ছে। তার মানে আমি বলতে পারি নিশ্চয়ই ডিইউ ইকুয়ালস টু সিভি ইন্টু ডিটি। তাহলে বলতে পারি ডিইউ হচ্ছে সিভি ইন্টু ডিটি। এটুকু পরিষ্কার? তার মানে আমি দুটো জিনিস বুঝতে পারলাম। প্রথম জিনিস হচ্ছে ডিকিউ 0 হবে, আর যেহেতু কনস্ট্যান্ট ভলিউম বা স্থির চাপে যদি উষ্ণতার বৃদ্ধি হয়, তার মানে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, তাই ডিইউ হচ্ছে সিভিডিটি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি 1 বলে মার্ক করলাম। এবার দেখো, আমরা জানি কি পিভি ইকুয়ালস টু মিউ আর টি। তাহলে আইডিয়াল গ্যাস সূত্র থেকে আমরা কি জানি? যে পিভি ইকুয়ালস টু মিউ আর টি, তাই না? দুদিকে কি করব? আমরা ডিফারেন্সিয়েট করব। অর এইদিকে ডি অফ পিভি ইকুয়ালস টু লিখতে পারি ডি অফ মিউ আর টি। এটা কোথা থেকে পেলাম? এটা পেয়েছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে এটা পেয়েছি। পরিষ্কার? আচ্ছা দেখো, আরটা তো একটা কনস্ট্যান্ট, ধ্রুবক। মিউটাও একটা কনস্ট্যান্ট, ধ্রুবক। আর আর মিউ দুটোই ধ্রুবক, তাহলে নিশ্চয়ই এর উপরে ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে কি হবে? অর দেখো, এখানে একটা ধ্রুবক রেখে আরেকটার উপরে, তারপরে আরেকটা ধ্রুবক রেখে একটার উপরে, তার মানে এখানে কি হবে? পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু নিশ্চয়ই মিউ আর আর বেরিয়ে আসবে, তাহলে মিউ আর ইন্টু ডিটি। পরিষ্কার? আচ্ছা, এখান থেকে লিখতে পারি যে ডিটি ইকুয়ালস টু পিডিভি প্লাস ভিডিপি বাই মিউ আর। তাহলে লিখতে পারি ইকুয়ালস টু পিডিভি প্লাস ভিডিপি বাই মিউ আর। লিখতে পারি এটা। এটার নাম দিলাম আমি 2। কি করলাম? যে এই 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ এই উপরের সমীকরণটার মধ্যে বসিয়ে দেব। পরিষ্কার? তাহলে এটাকে স্টার দিচ্ছি। তাহলে 2 ও 1 কে স্টারে বসিয়ে পাই। কি পাই দেখো? তাহলে নিশ্চয়ই 0 ইকুয়ালস টু ডিইউ এর জায়গায় বসাবো সিভিডিটি প্লাস পিডিভি। তাই পাবো না? সিভিডিটি প্লাস পিডিভি। আচ্ছা দেখো, তাহলে ডিটির জায়গায় এইটাকে বসাবো। অর 0 ইকুয়ালস টু সিভি, ডিটির জায়গায় বসাবো কি? পিডিভি প্লাস ভিডিপি বাই মিউ আর প্লাস পিডিভি। পরিষ্কার বোঝা গেল? আচ্ছা, তার মানে কি লিখতে পারি দেখো? এখানটায় লিখছি, হ্যাঁ, ওর পর থেকে এখানে লিখছি। আচ্ছা, অর কি লিখছি দেখো? মিউ আর দিয়ে এইটাকে গুণ করে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি? যে অর 0 ইকুয়ালস টু সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস মিউ আর ইন্টু পিডিভি। বোঝা গেল? আচ্ছা দেখো, আমি কি করছি? এই পিডিভি দুটো, কারণ মিউ আর দিয়ে আমি এটাকে গুণ করলাম, তাহলে মিউ আর পিডিভি হলো এখানটায়। তাহলে সিভি পিডিভি সিভি ভিডিপি প্লাস মিউ আর ইন্টু পিডিভি। বোঝা গেছে কথাটা? লিখেছি সেটুকু। আচ্ছা,
ওকে, তাহলে আমি কি লিখতে পারি দেখো, যে অর 0 ইকুয়ালস টু, দেখো সিভি আর মিউ আর এটাকে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে পিডিভি গুলোকে এক জায়গায় নিয়ে আসলে কি পাই, তাহলে পিডিভি এক জায়গায় নিয়ে আসলে সিভি প্লাস মিউ আর প্লাস সিভি ইন্টু ভিডিপি। আমি আগের দিন ফর্মুলা করেছি মেয়ার্স ফর্মুলা, MEYR মেয়ার্স ফর্মুলা, সেটাই ছিল সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর ফর 1 মোল গ্যাস, যদি মিউ মোল গ্যাস হয় তাহলে সিপি মাইনাস সিভি হয় মিউ আর। আচ্ছা, তাহলে সিপি কে কি লিখতে পারি, তাহলে সিপি কে লিখতে পারি যে সিভি প্লাস মিউ আর, তাহলে এই সিভি প্লাস মিউ আর এটা এখানে বসিয়ে সিপি লিখতে পারি, তাহলে অর 0 ইকুয়ালস টু লিখতে পারি যে পিডিভি ইন্টু সিপি প্লাস ভিডিপি ইন্টু সিভি। পরিষ্কার? আমি কি করলাম, এর দুদিকে সিভি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সিভি দিয়ে দুই দিক ভাগ করে পাই, কি পাই, যে অর 0 ইকুয়ালস টু, দেখো এখানে লিখতে পারি সিপি বাই সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি বাই সিভি কত হয় 1, তাহলে 1 ইন্টু ভিডিপি, তার মানে কি সিম্পলি ভিডিপি। আগের দিনই বলেছি যে সিপি বাই সিভি হচ্ছে একটা রেশিও, যেটা যে কোনো গ্যাসের জন্য ধ্রুবক, ওইটাকে বলা হয় গামা। তাহলে সিপি বাই সিভির জায়গায় কত বসাবো, অর 0 ইকুয়ালস টু গামা ইন্টু পিডিভি প্লাস ভিডিপি। পরিষ্কার? এ পাশেরটুকু লেখা হয়ে গেছে। আচ্ছা, এইটুকুনি মুছে দিচ্ছি। और কি বলতে পারি, দেখো দেখো কি বলতে পারি, যে তাহলে এখান থেকে দুদিকে পিভি দিয়ে ভাগ করে দেবো। কি দিয়ে ভাগ করব, পিভি, और দুদিকে পিভি দিয়ে ভাগ করে পাই, দুই দিকে পিভি দিয়ে ভাগ করে পাই, কি পাই, তাহলে নিশ্চয়ই এখানে 0 বাই পিভি 0ই হবে, ইকুয়ালস টু গামা ইন্টু পিডিভি বাই পিভি প্লাস ভিডিপি বাই পিভি। পরিষ্কার? এখান থেকে ভি কেটে যাবে, এখান থেকে পি কেটে যাবে, তাহলে কি লিখবো, গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি। এটুকু পরিষ্কার হয়েছে, ইকুয়ালস টু 0। আগে দেখো এটুকু আমরা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, কি করব এবার, দুদিকে ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, দুদিকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি পাই, और ইন্টিগ্রেশন অফ এনি 0, 0 মানে কি কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন অফ 0 মানে কোনো কিছু 0 তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ধ্রুবক, কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 পাই, তার মানে কোনো জিরোর ইন্টিগ্রেশন করলে কি পাবো, ধ্রুবক পাবো। ভালো করে বোঝো, কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 পাই, তাহলে কোনো জিরোর যদি ইন্টিগ্রেশন করি কি পাবো, ধ্রুবক পাবো। তার মানে কোনো একটা ধ্রুবক পাবো এখানে, ইন্টিগ্রেশন 0, তার মানে এখানে পাবো কোনো একটা ধ্রুবক, ধরলাম সেই ধ্রুবকটা হচ্ছে কে। পরিষ্কার? তাহলে কে সমান সমান দেখো গামা ইন্টু ইন্টিগ্রেশন ডিভি বাই ভি প্লাস ইন্টিগ্রেশন ডিপি বাই পি। পরিষ্কার? তাহলে এটাকে কি লিখতে পারি, গামা ইন্টিগ্রেশন ডিভি বাই ভি হয় এলএন ভি প্লাস ইন্টিগ্রেশন ডিপি বাই পি হয় এলএন পি। তাহলে আমি কি লিখতে পারি, যে গামা এলএন ভি প্লাস এলএন পি। দেখো গামা এলএন ভি মানে কি, গামাটা ভি এর মাথায় পাওয়ার হিসেবে চলে যায়, তাহলে এটাকে মাথায় তুলে দিলে কি হবে, এলএন ভি টু দি পাওয়ার গামা প্লাস এলএন পি। দেখো আমরা জানি যে এলএন এ ইন্টু বি সেটাকে লেখা যায় এলএন এ প্লাস এলএন বি, এটা আমরা জানি। তাহলে এখানে বসাবো, তাহলে কি লিখবো, যে এলএন ভি টু দি পাওয়ার গামা বাই পি।
ইকুয়ালস টু তো কিছু একটা ধ্রুবক, তাহলে এটাকে ধরলাম ln সামথিং কনস্ট্যান্ট c, যেখানে k সমান সমান ln c, যেখানে c ও একটা ধ্রুবক। তাহলে অর ln c সমান সমান এটা লিখতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি অর c, ও বাই কেন লিখেছি, এর ভি টু দি পাওয়ার গামা ইন্টু পি, তাহলে এখানে লিখতে পেরেছি তাহলে c ইকুয়ালস টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু পি, আর এটাকে সুন্দর করে লেখা যায় c ইকুয়ালস টু পি ভি টু দি পাওয়ার গামা। তার মানে আমি কি দেখতে পেলাম যে কোনো একটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য পি ভি টু দি পাওয়ার গামা সেটা ইকুয়ালস টু সি বা ধ্রুবক। তাহলে আমরা এই জিনিসটা বড় বড় করে মাথায় রাখবো যে কোনো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি সমষ্ণ না, কোনো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা হবে কনস্ট্যান্ট বা পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে ধ্রুবক। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, এ পাশেরটা লেখা হয়ে গেছে, মুছে দিই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি একটুখানি দেখব। দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেছে, তোর পুরোটা লেখা হয়ে গেছে তোর? আচ্ছা, তাড়াতাড়ি। আচ্ছা দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি যে আমরা জানি তো যে পি ভি ইকুয়ালস টু মিউ আর টি, এটা তো আমরা জানি। তাহলে আমরা তো এটা বলতে পারি যে পি ভি বাই টি সেটা হচ্ছে কোনো কনস্ট্যান্ট, ধরলাম সেটা কে। পরিষ্কার? আচ্ছা, তার মানে যদি সমষ্ণ প্রক্রিয়া থেকে সরে গিয়ে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার কথা ভাবি, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা দেখলাম এক্ষুনি যে পি ভি টু দি পাওয়ার গামা কি হলো, ধ্রুবক। এইখানটায় আমরা বসাবো। তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম? আমরা এক্ষুনি দেখলাম যে কোনো অ্যাডিয়াবেটিক প্রসেস বা কোনো রুদ্ধতাপ প্রক্রিয়াতে কি দেখলাম আমরা, যে পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে ধ্রুবক। পরিষ্কার? একটা একটা করে কাজ করব। প্রথমে কি করব, যে পি ভি বাই টি এটা তো ধ্রুবক, তাহলে প্রথমে এখানে বসাবো। দেখো, তাহলে পি এর জায়গায় আমি লিখতে পারি যে এখানে তাহলে পি ভি বাই টি এটা যদি কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে পি এর জায়গায় আমি লিখতে পারি যে অর পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু টি বাই ভি লিখতে পারি। এখানে বসিয়ে দেবো, অর পি এর জায়গায় বসাবো কনস্ট্যান্ট ইন্টু টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা। এটাও তো একটা কনস্ট্যান্ট। পরিষ্কার? অর এখানে লিখতে পারি, দেখো, টি বাই ভি টু দি পাওয়ার ওয়ান, নিচে গামা আসছে, ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এখানে কি লিখতে পারি, টি বাই ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা দেখো, আমি আরও কি করতে পারি, আমি এর সাথে আরও করতে পারি যে পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, আমি ভি কে পি দিয়ে রিপ্লেস করব। আমি এখানে লিখতে পারি যে অর, দেখো, ভি ইকুয়ালস টু কে ইন্টু টি বাই পি লিখতে পারি। এটা কি করলাম, এইটাকে আবার বসালাম এই ইকুয়েশনে। পরিষ্কার? তাহলে এইটাকে এখানে বসিয়ে কি পাই, যে দেখো, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, ভি এর জায়গায় কি বসাবো, কে টি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বসাতে পারি তো? তাহলে এখানে কি লিখতে পারি, যে পি ইন্টু কে টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। পরিষ্কার? তাহলে এখানটায় লিখতে পারি যে দেখো, কে টু দি পাওয়ার গামা তো কনস্ট্যান্টই, তার মানে সেটাকে আমি একটা কনস্ট্যান্টই ধরলাম। পরিষ্কার? ইন্টু পি আর নিচে পি টু দি পাওয়ার গামা, তাহলে নিশ্চয়ই পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর উপরে দেখো টি টু দি পাওয়ার গামা, তাহলে কনস্ট্যান্ট ইন্টু টি টু দি পাওয়ার গামা বাই নিচে পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এইটা তাহলে নিশ্চয়ই আর একটা কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমি দুটো রাশি পেলাম। একটা রাশি পেলাম হচ্ছে
টি বাই ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা সেটা একটা কনস্ট্যান্ট। তার মানে এইটাকে এরমভাবে লেখাও যা, আর এরমভাবে লেখা যে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একই ব্যাপার। দেখো একই জিনিস, এটাই ভিটা উপরে আছে, এটাই ভিটা নিচে আছে। তাহলে আমি এখানে একটা ইকুয়েশন পেলাম, আর একটা ইকুয়েশন পেলাম দেখো এখানে টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই দুটো ইকুয়েশন কিন্তু আমাদের অঙ্ক করতে ভীষণ কাজে লাগবে। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা জিনিস একটু দেখব। দেখো, মনে করো তাহলে আমি এখানে অলরেডি কি বার করেছি যে কোনো রুদ্ধতাপ প্রক্রিয়ায় পি ভি টু দি পাওয়ার গামা সেটা হচ্ছে কনস্ট্যান্ট বার করেছি। আমি কি করব, দুদিকেই একটা পরিবর্তন নেব, আর ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, দুদিকেই আমি ডিফারেন্সিয়েট করব। করলে আমি কি দেখতে পাই যে নিশ্চয়ই ডি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ডি অফ কোনো একটা ধ্রুবক কনস্ট্যান্ট। আমরা একটু আগে কি বললাম যে ডি অফ কোনো ধ্রুবক কি হয়, শূন্য। তার মানে নিশ্চয়ই ডি অফ কনস্ট্যান্ট এটা কি হবে, শূন্য। পরিষ্কার? আচ্ছা, অর এখান থেকে কি বলতে পারি, একটা ধ্রুবক রেখে আর একটার উপরে ডিফারেন্সিয়েশন, আর একটা ধ্রুবক রেখে প্রথমটার উপর ডিফারেন্সিয়েশন। পরিষ্কার? তার মানে নিশ্চয়ই পি ইন্টু ডি ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি পি, ডি অফ এনি কনস্ট্যান্ট কি হয়, শূন্য। কোনো ডাউট আছে? না। দেখো আমি কি জানি, এটা হবে পি ভি টু দি পাওয়ার গামা। আচ্ছা, আমরা কি জানি যে ডি অফ এক্স টু দি পাওয়ার এন হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে ডি অফ ভি টু দি পাওয়ার গামা কি হবে, গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। পরিষ্কার? কেন কি আমরা এই ফর্মুলাটা জানি যে দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা জানি, তো এই ফর্মুলাটাই এখানে বসালাম। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখতে পারি যে পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান সমান 0। কি করব, এই অংশটাকে ওই দিকে নিয়ে যাব। তাহলে আমি কি লিখতে পারি যে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি, তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান সমান মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। পরিষ্কার? অর কি করব, এখান থেকে ও ভি টু দি গামা মাইনাস এটা ডিভি হবে, হ্যাঁ, তাহলে এখানে ডিভি। আচ্ছা কি করব, ডিপিটা এই পাশে রাখবো, ডিভিটাকে এর তলায় নিয়ে আসবো, আর ভি টু দি পাওয়ার গামাকে ওই পাশে নিয়ে যাব। পরিষ্কার? তাহলে কি লিখবো, ডিপি বাই ডিভিকে এ পাশে নিয়ে এলাম, ডিভি ইকুয়ালস টু এখানে কি পড়ে আছে মাইনাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার ইন্টু পি পড়ে আছে ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এখান থেকে ভি টু দি পাওয়ার গামাকে নিয়ে গিয়েছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কি লিখতে পারি, অর ডিপি বাই ডিভি ইকুয়ালস টু দেখো মাইনাস গামা, পিটা পি এর মতো থাকলো, নিচে ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস 1, গামা মাইনাস 1 নিচে চলে এলো, তাহলে কি হবে মাইনাস গামা প্লাস 1, প্লাস গামা মাইনাস গামা কি কেটে গেল, তাহলে কি লিখবো ইকুয়ালস টু মাইনাস গামা পি বাই ভি, মাইনাস গামা পি বাই ভি। আচ্ছা একটা জিনিস দেখতো যে এর আগেই আমরা যখন সমষ্ণ প্রক্রিয়া করেছি তখন ডিপি বাই ডিভি কি এসেছে, ডিপি বাই ডিভি এসছে মাইনাস পি বাই ভি, তাই না? আর এখানে কি হলো মাইনাস গামা পি বাই ভি, তাহলে ওটাই কি ছিল মাইনাস পি বাই ভি, এটাই কি হলো মাইনাস গামা পি বাই ভি। তার মানে আমি এটা বলতে পারি যে ইকুয়ালস টু, এইখানে এই জায়গায় বলতে পারি যে ইকুয়ালস টু গামা ইন্টু মাইনাস পি বাই ভি। তার মানে ডেল ডিপি বাই ডিভি এটা কার ক্ষেত্রে দেখলাম, রুদ্ধতাপ বা অ্যাডিয়াবেটিক, সমান সমান বলতে পারি গামা মাইনাস পি বাই ভি, তার মানে গামা ইন্টু ডিপি বাই ডিভি ফর সমষ্ণ বা আইসোথার্মাল, বলতে পারি না? আচ্ছা এইটা বলতে পারা মানে আমি বুঝে গেলাম যে অ্যাডিয়াবেটিক ডিপি বাই ডিভি তার মানে অ্যাডিয়াবেটিক নতির সমান সমান গামা ইন্টু ডিপি বাই ডিভি আইসো। আচ্ছা দেখ, একটা গামার ভ্যালু সবসময় একের বেশি হয়, 1.4 1.6 1.3 এগুলো হচ্ছে গামার ভ্যালু।
তার মানে নিশ্চয়ই গামার ভ্যালু যদি বাড়ে তার মানে নতির মান বাড়ছে। নতির মান যত বাড়বে তাহলে এইটা যদি ট্যান অল্প নতির হয়, যত নতির মান বাড়বে তত আরো স্টিপ হবে। ট্যান থিটার ভ্যালু হায়ার কত হয়, যত অ্যাঙ্গেলের ভ্যালু হায়ার হয়। তার মানে এখানে গামা দিয়ে মাল্টিপ্লাই আছে মানে কি, এর থেকে এর নতি তো খাড়া হবে বেশি, তাই না? তাহলে এটা তো বেশি হবে, বেশি হতে গেলে তা নিশ্চয়ই এটাকে খাড়া হতে হবে আরো। তার মানে আমি যদি একটা লেখচিত্র আঁকি, একটা লেখচিত্র আঁকবো, দেখো ভালো করে। মনে করো এই হচ্ছে আমার একটা এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার একটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আমি কি প্লট করব, ভি। এই হচ্ছে আমার একটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আমি কি প্লট করব, পি। পরিষ্কার? তাহলে এক্ষুনি কি বললাম, যে যেহেতু এটা আরো খাড়া হবে, আইসোথার্মালের ক্ষেত্রে যদি এই রকম হয় তাহলে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে খাড়া হবে, এতটা খাড়া হবে। বোঝা গেল? তার মানে যদি এটা খাড়া হয় তার মানে এখানে কোনো একটা বিন্দু থেকে আমি একইভাবে স্পর্শক টেনে নেবো। ধরো এই বিন্দু থেকে আমি স্পর্শক টেনে নিচ্ছি, মনে করো এই বিন্দু থেকে আমি স্পর্শক টেনে নিচ্ছি, কেমন? এই বিন্দু থেকে স্পর্শক টেনে নিচ্ছি। তা যদি এই বিন্দু থেকে স্পর্শক টেনে নিই তাহলে নিশ্চয়ই আমার কার্ভটা এইরকম দেখতে হবে। পরিষ্কার? তাহলে স্পর্শক টেনে নিলে কার্ভটা যদি এরকম দেখতে হয়, এর দুটো বিন্দুর কথা ভাববো। সাপোজ এই বিন্দু, এই বিন্দু, ঠিক আগের মতোই এই বিন্দুতে যে আয়তন হবে ধরি সেটা V2, এবং এই বিন্দুতে যে আয়তন হবে ধরি সেটা V1। পরিষ্কার? তাহলে এখানে আয়তনের পার্থক্য কত? নিশ্চয়ই V2 মাইনাস V1, যেটাকে আমরা ডেল্টা V বলবো। সাপোজ এখানে প্রেসার হচ্ছে P1, এখানে প্রেসার হচ্ছে P2। পরিষ্কার? তাহলে চাপের পরিবর্তন কত? নিশ্চয়ই P2 মাইনাস P1। দেখো এখানে P2 মাইনাস P1 মানে মাইনাস ডেল্টা P। বোঝা গেল কথাটা? তাহলে এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটার যদি নতি বার করা হয় সেখানে দেখা যাবে এর নতি হবে ডেল্টা P বাই ডেল্টা V ইকুয়ালস টু মাইনাস গামা অফ P বাই V। বোঝা গেল? আচ্ছা, আমাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটায় পরীক্ষায় কীরকম আসে। দেখো পরীক্ষায় অনেক সময় এরকম দিয়ে দেবে যে ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়ালস টু, হ্যাঁ, ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক বাই ডিপি বাই ডিভি আইসোথার্মাল, ডিপি বাই ডিভি আইসোথার্মাল, সেটা হবে গামা। বোঝা গেল? পরীক্ষায় আমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর রুদ্ধতাপ প্রক্রিয়া। আচ্ছা, লিখে নাও। দেখো তোমাকে একটা কোশ্চেন বলে দিয়েছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কোনো আদর্শ গ্যাস রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করে এর আয়তনের 1/4 আনা হলো। আয়তনের 1/4, মানে আয়তনটাকে কমিয়ে 1/4 আনা হলো। তাহলে আয়তন কমলে উষ্ণতা বাড়ে না কমে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি পাবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। কারণ কি? রুদ্ধতাপ। বোঝা গেল? গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে, তার মানে T2 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কত সেটা আমরা বার করব। আচ্ছা, প্রথমে আমাকে উষ্ণতা T1 বলে দিয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ, যে অঙ্কই আমরা আমাদের করব ফিজিক্সে, তাতে সেন্টিগ্রেডে রেখে কোনো এসআই ইউনিটের অঙ্ক করলে হবে না। তাপে যত অঙ্ক সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যদি এরকম বলে দেয় যে তাপের পরিবর্তন সেটা কেলভিনেও যা হয় সেন্টিগ্রেডেও তাই হয়, সেই ক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু ও ছাড়া পরিবর্তন বাদে যদি শুধু তাপের কথা বলে দেয় সেটা আমাকে কেলভিনেই নিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে এটাকে কেলভিনে কি করে নিয়ে যাব? নিশ্চয়ই 10 প্লাস 273, তার মানে 283 কেলভিন। বোঝা গেল কথাটা? আচ্ছা, দেখো আমরা ফর্মুলাটা বার করেছি। কি বার করেছি? যে টি টু দি পাওয়ার গামা, টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, আমাকে আর একটা জিনিস বলে দিয়েছে যে আয়তনের 1/4 আনা হয়েছে। তার মানে এখান থেকে এটাও তো বলতে পারি যে V2 সমান সমান 1/4 V1। যদি V1 হয় তার
প্রাথমিক আয়তন, ইনিশিয়াল ভলিউম যদি V1 হয়। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 হবে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, আমাকে বার করতে হবে T2, তাহলে আমি লিখতে পারি যে T2 সমান সমান T1 গুণ V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা, T1 এক্ষুনি বার করলাম 283 কেলভিন, 283 ইন্টু V1 বাই V2, তাহলে V1 বাই 1/4 V1 হোল টু দি পাওয়ার গামার জায়গায় দেখো বলে দিয়েছে গামা 1.4, তাহলে 1.4 মাইনাস 1, তার মানে কত হবে নিশ্চয়ই 283 ইন্টু দেখো 1/4 V1 কেটে গেল, তাহলে 4 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 মানে 0.4। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে 400 সামথিং, কত আসছে দেখো তো একটুখানি, আসছে হচ্ছে 400 সামথিং। তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখলাম, সেখানে এলো 492.73 এত কেলভিন। তাহলে সেন্টিগ্রেডে বার করতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই 492.73 মাইনাস 273, এটা করলে সেন্টিগ্রেডে আসবে। আমাদের আনসার এসছে 219.73 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল অঙ্কটা? ওকে।